Hi guys, welcome to Pierce Foundation. How are you? তো আজকে আমরা জেন এয়ার এই নভেলটা নিয়ে আলোচনা করব। এই নভেলের মধ্যে কি কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিও যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর আশা করছি তোমরা তোমাদের কনসেপশনটা পুরোপুরি ক্লিয়ার করতে চাও। তো গাইস, জেন এয়ার এই নভেলটা লিখেছেন শার্লট ব্রন্টি। তাহলে অটোবায়োগ্রাফিক্যাল নভেল যদি এটাকে বলা হয়, তাহলে রাইটারের জীবনের সাথে এই নভেলের কোন কোন বিষয়গুলো মিলে সেই বিষয়গুলো কিন্তু মিলাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো প্রথমে শার্লট ব্রন্টি সম্পর্কে তাহলে ইনফরমেশন জানো। শার্লট ব্রন্টি ইনি একজন ভিক্টোরিয়ান নভেলিস্ট এবং তার লাইফ ডিউরেশন হচ্ছে 1816 টু 1855, অর্থাৎ 1816 সাল থেকে 1855 সাল পর্যন্ত। তো শার্লট ব্রন্টির অটোবায়োগ্রাফিক্যাল এই যে এলিমেন্টগুলোর বিষয় আছে সেটা জানার জন্য তোমাকে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, শার্লট ব্রন্টির কয়টা ভাই বোন ছিল। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার ভাই বোনের রেফারেন্স এবং তার প্রফেশনাল রেফারেন্স, তার লাইফে কি কি হয়েছে সেই বিষয়গুলোই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট হিসাবে কিন্তু প্রুভ হবে। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে শার্লট ব্রন্টির ভাই বোন কয়টা ছিল। শার্লট ব্রন্টি মোট 5টা বোন এবং একটা ভাই ছিল তার। 5 বোনের মধ্যে শার্লট ব্রন্টি 1 নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে ম্যারিয়া ব্রন্টি, তৃতীয় নম্বর হচ্ছে এলিজাবেথ ব্রন্টি, চতুর্থ নম্বর হচ্ছে অ্যামি ব্রন্টি, চতুর্থ নম্বর হচ্ছে এমিলি ব্রন্টি অ্যান্ড ফিফথ নম্বর হচ্ছে অ্যানি ব্রন্টি। এই 5টা কিন্তু তারা বোন। এই 5 বোনের মধ্যে মারিয়া অ্যান্ড এলিজাবেথ এরা কিন্তু শৈশবেই মৃত্যুবরণ করে। তাহলে এই বিষয়টা জানতে হবে। এবং শার্লট ব্রন্টির একটা ভাই ছিল যার নাম ছিল হচ্ছে ব্রানওয়েল, তার কিন্তু একটা ভাইও ছিল। তাহলে এবার দেখো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে প্রথমে কোন জিনিসটা আসে। তো ফার্স্ট অফ অল যেটা আসে, এই জেন এয়ার এই নভেলটার হিরোইনকে জেন এয়ারের যে অ্যাপিয়ারেন্স আর শার্লট ব্রন্টির যে অ্যাপিয়ারেন্স সে বিষয়টা সেম। কারণ জেন এয়ারকে একটা প্লেন লেডি হিসাবে এই নভেলে শার্লট ব্রন্টি কিন্তু উপস্থাপন করেছেন, যার মধ্যে ইমোশন আছে, যার মধ্যে ফিলিংস আছে, কিন্তু সে স্বাধীনতা চায় যে এই বিষয়টা। তাহলে আমরা ফার্স্ট অটোবায়োগ্রাফিক্যাল যে পয়েন্টটা পাই সেটা হচ্ছে, আমরা সাধারণত জানি যে নভেলের যে হিরোইন বা যে নায়িকা হয়ে থাকে সে অনেক বেশি সুন্দরী হয়ে থাকে বা অনেক বেশি জাঁকজমক হয়ে থাকে। বাট এখানে শার্লট ব্রন্টি কিন্তু জেনকে প্লেন অ্যাপিয়ারেন্সে দেখিয়েছে, সাধারণ স্বাভাবিক একটা মহিলা হিসাবে কিন্তু উপস্থাপন করেছে। সো ফার্স্ট অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইজ Jane is similar to the character of Charlotte Bronte in case of appearance। অর্থাৎ সংক্ষেপে তোমরা এটা এই পয়েন্ট এইভাবে দিবে যে জেনস অ্যাপিয়ারেন্স ইজ সিমিলার টু শার্লট ব্রন্টি। ওয়ান্স अगेन আমি আবার বলছি, জেনস অ্যাপিয়ারেন্স, জেনস বলতে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে? জেনস অ্যাপিয়ারেন্স ইজ সিমিলার টু শার্লট ব্রন্টি। গাইস, সেকেন্ড অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট এখানে পাওয়া যায় লোর্ড স্কুল। এই লোর্ড স্কুলের মাধ্যমে দুইটা রেফারেন্স প্রমাণিত হয়। যেমন শার্লট ব্রন্টির ছোট যে দুই বোন এলিজাবেথ এন্ড মারিয়া, এদের দুইজনকে কিন্তু কাউন্ট ব্রিজ স্কুলে পাঠানো হয়েছিল। এই যে কাউন্ট ব্রিজ স্কুলের যে পরিচালক, এই পরিচালকের যে নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতাটা লোর্ড স্কুলের মিস্টার ব্রকলি হার্টসের সাথে সিমিলার। তাহলে লোর্ড স্কুলের এই ইনসিডেন্টটা থেকে শার্লট ব্রন্টি তার অটোবায়োগ্রাফিকে উপস্থাপন করছেন। এবং শার্লট ব্রন্টি নিজেও হেড স্কুলে কিন্তু তাকে পাঠানো হয়েছিল পড়ার জন্য। তো সেখানে গিয়ে শার্লট ব্রন্টি খুব অস্বস্তি বোধ করত, শার্লট খুব অস্বস্তি বোধ করত এবং তার পড়াশোনায় মনোযোগ হতো না, এবং যে স্প্যানিশ অ্যাকসেন্ট তাকে খুব বিরক্ত করতো, এই ধরনের বিভিন্ন বিষয়। তো সেখানে তিনি একজন খুব ভালো ইন্সপায়ারেশন দেওয়ার মতো টিচার পেয়েছিল, যার নাম ছিল হচ্ছে মিসেস উলার। এই লোর্ড স্কুলের জেনের যে টিচার মিস টেম্পল, তার সাথে কিন্তু প্রমাণ মিলে। তাহলে এই বিষয়টা, তাহলে এই দিক থেকে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে এই যে লোর্ড স্কুলে জেনের যে ঘনিষ্ঠ বন্ধু, সবচাইতে কাছের বন্ধু হেলেন বার্নস, তার কিন্তু শৈশবে মৃত্যু হয়ে গিয়েছিল টিউবারকুলোসিসে।
আর এই টিউবারকুলোসিসে গাইস মৃত্যু হওয়ার যে রেফারেন্স, এই রেফারেন্সটা কিন্তু এই শার্লট ব্রন্টির যে দুই বোন মারিয়া এবং এলিজাবেথ, এরাও সেই কাউন্ট ব্রিজ স্কুলে টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। তাহলে এখানে মূলত চারটা ইনসিডেন্ট আমরা পাচ্ছি। কারণ হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে ব্রকলি হার্টসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কাউন্ট ব্রিজ স্কুলের যে পরিচালকের ক্যারেক্টার তার সাথে মিল, এবং এখানে মিস টেম্পোরের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা মিসেস উলার এই ক্যারেক্টারটার সাথে মিল, এবং ফাইনালি যে বিষয়টা আসে সেটা হচ্ছে হেলেন বার্নসের যে মৃত্যু, এটা কিন্তু শার্লট ব্রন্টির মানে দুই ছোট বোন যে এলিজাবেথ এবং মারিয়া, তাদের মৃত্যুর সাথে একেবারে সিমিলার হয়ে যায়। So, from the point of view of Lord School, this is completely an autobiographical novel. Guys, next point যেটা সেটা হচ্ছে profession and marriage. Profession and marriage এর বিষয়ে যদি আসা যায়, জেন এয়ার পড়াশোনা শেষ করে লর্ড স্কুলে কিছুদিন টিচারই করেছে, এবং জেন তারপরে কি করেছে যে একটা গভর্নেস হিসাবে তার লাইফে প্রফেশনটাকে নিয়ে এসেছে। ইট ইজ সিমিলার টু শার্লট ব্রন্টি। কারণ হচ্ছে শার্লট ব্রন্টিও রোহেড স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পরে তার স্বাধীনতার জন্য সে কিন্তু গভর্নেস এই প্রফেশনটা নেয়, এবং এই গভর্নেস হিসাবে কাজ করার সময় তার কিন্তু যে প্রেমটা হয়, তার যে ভালোবাসাটা হয়, সেই ভালোবাসাটা কিন্তু জেন এয়ার এই নভেলটাতে তিনি দেখিয়েছেন। এবং হোয়াট, শার্লট ব্রন্টি কিন্তু মৃত্যুর 1 বছর আগে বিয়ে করেছিল। এখানে জেনও যে বিয়েটা এবং প্রফেশনটা সেটা কোয়াইট অ্যান্ড কমপ্লিটলি সিমিলার টু শার্লট ব্রন্টি। সো দিস ইজ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অ্যান্ড ইউ ক্যান সে দিস ইজ অটোবায়োগ্রাফিক্যাল নভেল। ওকে, নেক্সট পয়েন্ট যেটা গাইস সেটা হচ্ছে মুর হাউস। মুর হাউসের রেফারেন্সটা যদি দেওয়া যায় এই জেন এয়ার এই নভেলটাই, মুর হাউসের মাধ্যমে শার্লট ব্রন্টির লাইফের সাথে যে সিমিলারিটি সেটা হচ্ছে শার্লট ব্রন্টি কিন্তু কিছুদিন গ্রাম অঞ্চলে ছিল। তাহলে গ্রাম অঞ্চলে থাকা এই যে মুর হাউসও একটা গ্রাম অঞ্চল, এবং থর্নফিল্ড হল এই দুইটাও গ্রাম অঞ্চল। তাহলে এখানে এই যে শার্লট ব্রন্টি কি করেছিল তার জীবন দশায় যখন সে গ্রাম অঞ্চলে ছিল, এটা তার অটোবায়োগ্রাফিতে এই রেফারেন্সটা পাওয়া যায়, সে একটা কাঠবাদামের গাছ উৎপাদন করেছিল, মানে লাগিয়েছিল এবং সেটাকে বাড়িয়ে তুলেছিল। চেস্টনাট ট্রি, এই চেস্টনাট ট্রিটা কিন্তু সে থর্নফিল্ড হলেও এভাবে গার্ডেনিং পছন্দ করত, এবং মুর হাউসেও সে কিন্তু এভাবে গার্ডেনিং পছন্দ করত। তাহলে মুর হাউস এবং থর্নফিল্ড হল এটা যে কান্ট্রি সাইড, এটা কিন্তু জেন এর জীবনের যে কান্ট্রি সাইড, এটা শার্লট ব্রন্টির কান্ট্রি সাইডের সাথে কমপ্লিটলি সিমিলার। এবং এখানে আরো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট হচ্ছে এটা যে মুর হাউসে যে ডায়ানা এবং ম্যারি নামে যে দুইটা বোন, এই দুই বোন কিন্তু শার্লট ব্রন্টির যে আপন যে দুই বোন, মানে জেনের সাথে এদের যে আচরণ, শার্লট ব্রন্টির আপন দুই বোন এই হচ্ছে ইমিলি এবং অ্যানি, এই দুজনের সঙ্গে মিলে। তাহলে ডায়ানা এবং ম্যারির রেফারেন্সটা জেনের জীবনে, শার্লট ব্রন্টির জীবনে তার বোনদের যে রেফারেন্স, সেই রেফারেন্সের সঙ্গে সম্পূর্ণরূপে মিলে। ফাইনালি গাইস, আমি যে পয়েন্টটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে জেনের একটা কাজিন এখানে এই নভেলটাতে দেখানো হয়েছে যে অ্যালকোহলিক, ব্যাপক পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড, আর তার নাম হচ্ছে জন রিড। এই জন রিডের যে অ্যালকোহলিজম, অ্যাট্রাকশন টু অ্যালকোহলিজম বা আফিম, ড্রাগ অ্যাডিকশন, এই ড্রাগ অ্যাডিকশনটা শার্লট ব্রন্টির যে ভাই ব্রেনওয়েল এর সাথে কমপ্লিটলি মিলে। নামটা মনে না রাখলেও জন রিডের নামটা মনে রাখবে, অথবা কাজিন এইভাবে লিখবে যে জেন্স কাজিনস অ্যালকোহলিজম ইজ সিমিলার টু শার্লটস ব্রাদার্স ড্রাগ addiction. So from this point of view we can say that this is an autobiographical novel. তাহলে এই বিষয়গুলো যদি এলিমেন্টগুলো তুমি প্রুভ করে দাও, তাহলে এটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল হিসেবে কিন্তু প্রুভ হয়ে যাবে। আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার। তো আজকের লেকচারটা এ পর্যন্তই। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, and one thing more, have a good day.